মাধ্যমিক পরীক্ষা দিয়ে দুজনেই ভর্তি হয় কলেজে। মেধাবী ছাত্র বলতে যা বোঝায়, সোমেশ কোনোদিনই তা ছিল না। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও তেমন ভালো হয়নি। ভেবেছিল বাবার কাছে বকা খাবে। দুরু দুরু বুকে রেজাল্ট নিয়ে এসেছিল বাবার কাছে। পায়ে হাত দিয়ে নমস্কার করে বাবাকে রেজাল্ট দেখিয়েছিল। কিন্তু রেজাল্ট দেখে বাবা বিশেষ উচ্চবাচ্য করেনি, শুধু জিজ্ঞেস করেছিল, রেজাল্ট তো তেমন ভালো হয়নি, কি নিয়ে পড়াশোনা করবে কিছু ভেবেছ? তেমন কিছু ভাবিনি এখনো। ভাবিনি বললে তো চলবে না, ভাবতে হবে। জীবনের একটা লক্ষ্য থাকা উচিত, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হয়। যেটা তোমার ভালো লাগে সেটা নিয়েই পড়াশোনা করো, আর কি নিয়ে পড়াশোনা করবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। তারপর সোমেশের মাথায় হাত দিয়ে বলেছিল, তবে জানিয়েই পড়াশোনা করো না কেন, লেখাটা ছেড়ো না। তোমার লেখা আমি পড়েছি, হাত আছে তোমার, এটাকে সময় সময় পালিশ করো। অধবদনে দাঁড়িয়েছিল সোমেশ। কথাটা শুনে সেদিন তার চোখে জল এসে গিয়েছিল। এই প্রথম বাবা তার লেখা নিয়ে কিছু বলল। একদিন বাবারই উৎসাহে লেখা শুরু করেছিল। তারপর থেকে বাবা অদ্ভুতভাবে চুপ থেকেছেন। সোমেশের বুকে জমে থাকা এতদিনের নীরব অভিমান সেদিন বাষ্পীভূত হয়ে বেরিয়ে এসেছিল। বাবা যে তার লেখা পড়তে পারে তা সে কোনোদিন ভাবতেই পারেনি। বাবাকে চিরকাল ভয় পেয়েই এসেছে, অথচ সেই বাবার মুখে তার লেখার প্রশংসা শুনে চোখে জল ধরে রাখতে পারেনি, কেঁদে ফেলেছিল। রাত্রে দিদাকে কথাটা বলতেই বলে, তোর বাবাকে তো এতদিন ধরে দেখছি, তাই জানি মানুষটা নারকেলের মতো। বাইরে শক্ত হলে কি হবে, ভেতরটা খুব নরম। বড্ড ভালো মানুষ, সৎ মানুষ। সারাটা জীবন সৎ পথে থেকেছেন, এতটুকু বিচ্যুতি ঘটেনি কোনোদিন। এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। তোকেও কিন্তু বাবার মতো হতে হবে। সৎ পথে থাকলে দেখবি জীবনের সব দুঃখ জয় করতে পারবি। কথাটা মনে গেঁথে গিয়েছিল সোমেশের। ঠিক করেই নিয়েছিল সে বাবার মতো বাংলা নিয়ে পড়বে, বাংলা সাহিত্য নিয়ে আরও অনেক কিছু জানতে পারবে। নীরার রেজাল্ট কিছুটা হলেও ভালো হয়েছিল। তখন চারিদিকে ফর্ম ফিল আপ চলছে। রাস্তায় নীরার সাথে দেখা হতে জিজ্ঞেস করে, কিরে, কি নিয়ে পড়বি ঠিক করলি? রেজাল্ট তো তেমন ভালো হয়নি, ভাবছি আর্টস নিয়ে পড়বো। সে কি, আর্টস নিয়ে পড়ে কি করবি? কিছু হতে পারবি নাকি? চারিদিকে চাকরি বাকরি যা অবস্থা। কত ভালো ভালো ছেলে সায়েন্স নিয়ে পড়ে বসে আছে, কিছু করতে পারছে না, আর তুই আর্টস নিয়ে পড়লে তো ফ্যাফা করে ঘুরে বেড়াবি। আমার দিদা বলে, পড়াশোনাটাই শেষ কথা নয়, বড় কথা হলো শিক্ষিত হওয়া, সৎ পথে থেকে উপার্জন করা। সেটা তো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই হবে। বাবা তো আর্টস নিয়েই পড়েছে। তোর মুন্ডু হবে, সায়েন্স নিয়ে পড়, তবু কিছু করতে পারবি। না রে, সায়েন্স নিয়ে পড়ে কিছু করতে পারবো না। যদি ফেল করি? ফেল করবি কেন? নিজের ওপর কনফিডেন্স রাখ, কনফিডেন্সটাই আসল। বাবা বলছিল লেখালেখিটা না ছাড়তে, বাংলা নিয়ে পড়াশোনা করলে বাংলা সাহিত্যের অনেক কিছু জানতে পারবো। তোর যেমন বুদ্ধি, সায়েন্স নিয়ে পড়লে লেখালেখি ছাড়তে হবে কেন? আর বাংলা তো থাকছেই তোর সাবজেক্টে। বাংলা সাহিত্য নিয়ে পড়তে চাইলে পড়বি, বাড়িতে বই কিনেও পড়তে পারিস। কে মানা করেছে তোকে? আমি সায়েন্স পড়বো, তুইও সায়েন্স পড়, তাহলে আমরা দুজনেই এক কলেজে বা এক সেকশনে পড়তে পারবো। শেষ কথাটা মনে ধরেছিল সোমেশের। শেষমেশ নীরার জোড়াজুড়িতেই সায়েন্স নিয়ে পড়বে বলে মনস্থির করে। একসাথে তো পড়তে পারবে। নীরাকে কিছুতেই হারাতে চাইছিল না সোমেশ। তখন চারিদিকে ফর্ম ফিল আপ চলছে। নীরার সাথে ঘুরে ঘুরে হুগলি জেলার বিভিন্ন কলেজ থেকে ফর্ম তোলা শুরু করে। রেজাল্ট ভালো না হওয়ায় কোথায় কি পাবে এ ব্যাপারে নিশ্চিত না থাকায় আর্টস আর সায়েন্স নিয়ে সব জায়গাতেই ফর্ম ফিল আপ করে সোমেশ। সকালে অল্প কিছু খেয়ে দুজনে বেরিয়ে যেত। কলেজ থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলা, বাড়িতে এসে ফর্ম ফিল আপ করা, আবার লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে যাওয়া। শ্রীরামপুর কলেজ, উত্তরপাড়া কলেজ, হুগলি মহসিন কলেজ, কোনো কলেজই বাদ যায় না। এতদিন বাড়িতে বাবার কাছে পড়তো, পড়তে পড়তে চোখে চোখ পড়ে যাওয়া, হয়তো হালকা একটু হাসি, তারপর চোখ নামিয়ে নেওয়া, নোট আদান প্রদান, রাস্তায় স্কুলের পথে দেখা, হাত নাড়া। বন্ধুত্ব শব্দটা ছোট্ট এই বৃত্তের সীমাবদ্ধ ছিল। আজকে সেই বৃত্তের পরিধি হঠাৎই যেন অনেকটা বড় হয়ে গিয়েছে। একটা ঘটনার কথা মনে পড়ে সোমেশের। উত্তরপাড়া কলেজে দুজনে ফর্ম জমা দিতে গিয়ে দেখে লম্বা লাইন। সায়েন্স আর কলা দুটো বিভাগে ফর্ম তুলেছিল, আর দুটোর জন্য লাইনও আলাদা। দুটো লাইনে আলাদা আলাদা করে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দিতেই অনেক বেলা হয়ে গেল। খিদে পেয়েছিল খুব। নীরা জিজ্ঞেস করে, খিদে পেয়েছে খুব, কিছু খাবি? খিদে তো আমারও পেয়েছে খুব, কি খাওয়া যায় বলতো? আশেপাশে দোকান তো আছে দেখছি, ভাত খাবি?
কথাটা শুনে হো হো করে হেসে ওঠে নীরা। হাসি যেন আর থামতেই চায় না, ফুলে ফুলে হাসতে থাকে। সে হাসি ছড়িয়ে যায় নীরার চোখে। অবাক হয়ে সোমেশ তাকিয়ে থাকে নীরার নিষ্পাপ মুখের দিকে। হালকা গোলাপি চুড়িদারে নীরাকে খুব সুন্দর দেখাচ্ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে নীরার কপালে পদ্ম পাতায় শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম। মুখের ওপর আছড়ে পড়া অবাধ্য চুলগুলো ডান হাতে সরিয়ে নিতে নিতে নীরা বলে, তুই আর মানুষ হলি না। ভাত তো বাড়িতে রোজ খাস, কলেজে ফর্ম জমা দিতে এসে এই অবেলায় কেউ ভাত খায়? সোমেশের মাথায় ঢোকে না ফর্ম জমা দেওয়ার সাথে ভাত না খাওয়ার কি সম্পর্ক। বেলা হয়েছে ঠিকই, কিন্তু ভাত ছাড়া খাবার আছেই বাকি। সোমেশের দিকে তাকিয়ে নীরা আবারও হেসে ফেলে। হাসতে হাসতে সোমেশের কাঁধে আলতো একটা টোকা দিয়ে বলে, কি রে হা করে দেখছিস কি, চল চাইনিজ খাই। অবশ্য সেদিন চাইনিজ আর খাওয়া হয়নি। জিটি রোডের রাস্তার ধার থেকে দুজনে দুটো এগরোল কিনে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে চলে আসে উত্তরপাড়া গঙ্গার ঘাটে। গঙ্গা বরাবরই সোমেশকে ভীষণভাবে টানে, যদিও গঙ্গা এখানে অনেকটাই সংকীর্ণ। এবারে বসে ওপারটা পরিষ্কার দেখা যায়। এখন বোধহয় জোয়ার। জোয়ারের টানে দুকুল ছাপিয়ে গঙ্গা বয়ে চলেছে কুলুকুলু ধ্বনিতে। মাঝগঙ্গায় দেখা যায় বড় বড় ঢেউ। সে ঢেউ আছড়ে পড়ছে পারে, ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, আবারও আসছে ফিরে সেই ভরা গঙ্গার বুকে। ভটভটি চালিয়ে পারাপার করছে খেয়া। ভটভট করে শব্দ উঠছে। পাড়ানি খেয়া নৌকার গায়ে সে ঢেউ ধাক্কা খেয়ে শব্দ তুলছে ছলাৎ ছল ছলাৎ ছল। দূরে চলেছে জেলে নৌকো, ডিঙি নৌকো। নৌকার ছইয়ের ভেতর স্টোভ জ্বালিয়ে রান্না করছে মাঝি। ভাটিয়ালি গান ভেসে আসে। এই শান্ত মোহময় জীবন সোমেশকে অবশ করে রাখে। গঙ্গার ঘাটে কিছু স্নানযাত্রী দেখা যায়। আধকোমর জলে দাঁড়িয়ে পানকৌড়ির মতো ডুব দিয়ে ধুয়ে নিচ্ছে জীবনের যত গ্লানি আর পাপ। কয়েকটি ছোট ছোট ছেলে মেয়েদের দেখা যায় দিব্যি সাঁতার কাটতে। সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে বেশ কিছুটা দূরে, আবার ফিরে আসছে ঘাটে। ঘাটে বেঁধে রাখা নৌকায় উঠে আবারও ঝাঁপিয়ে পড়ছে জলে। এক মুগ্ধ দৃষ্টিতে নদীর পানে তাকিয়েছিল নীরাও। অবাক হয়ে দেখছিল সোমেশ নীরাকে। কপালে জমে থাকা শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম। ডান দিকে নাকের পাশে ছোট্ট একটা তিল। এইখানে কোকিলের ভালোবাসা কোকিলের সাথে। এখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ হয়ে আছে। নদীর নতুন শব্দ এইখানে কার যেন ভালোবাসা পুষে রাখে বুকে। সোনালি প্রেমের গল্প সারাদিন পারে। কতক্ষণ এভাবে চুপচাপ বসেছিল জানে না। সম্বিত ফিরে আচমকা নীরার একটি প্রশ্নে, আচ্ছা তোর জীবনের স্বপ্ন কি? নীরার দিকে অবাক হয়ে চেয়ে থাকে সোমেশ। প্রশ্নটা বুঝতে চেষ্টা করে, তারপর বলে, সেভাবে তো ভাবিনি। তারপর একটু থেমে দূরে একটা ডিঙি নৌকা দেখিয়ে বলে, ওই যে একটা নৌকা দেখছিস, জীবনের স্রোতে যেন এভাবেই ভেসে থাকতে পারি। নীরা চুপ করে তাকিয়ে থাকে নৌকাটির দিকে। তারপর নিজের ঘোরেই বলে চলে, আমার স্বপ্ন কি জানিস? ভেসে থাকা নয়, ভাসিয়ে দেওয়া, ভাসিয়ে চলা। স্বপ্ন দেখি অনেক বড় হব আমি, অনেক বড়। এক নামে সবাই চিনবে আমাকে। অনেক অনেক টাকা থাকবে, যা ইচ্ছে তাই করতে পারবো। একটা খুব বড় বাংলো থাকবে, সে বাংলোর চার দেওয়ালে থাকবে শ্রাবস্তির কারুকার্য। বড় বড় কাচ দিয়ে ঘেরা সে বাড়ির জানালা। সে জানালা দিয়ে দেখব ভোরের সূর্যোদয়, গোধূলির সূর্যাস্ত। নিজের হাতে সাজাবো তাকে, থাকবে অনেক বন্ধু। রোজ আড্ডা হবে, গল্প হবে। জীবনটাকে হাতের মুঠোয় পুরে উপভোগ করব। টাকাটাই কি সব রে? আমার দিদা বলে। কথাটা শেষ করতে পারে না সোমেশ। মুখের কথা কেড়ে নিয়ে নীরা কাঁধ ঝাঁকিয়ে ঝাঁঝিয়ে বলে ওঠে, হ্যাঁ টাকাটাই সব। টাকা ছাড়া আর কিচ্ছু নেই এই পৃথিবীতে, কিচ্ছু নেই। টাকা থাকলে সব পাওয়া যায়, সব কেনা যায়। আমার বাবাকে দেখ, একটা সময় কিচ্ছু ছিল না আমাদের। বাবা নিজের হাতে করেছে সব। টাকা না থাকলে কিচ্ছু করতে পারতো? দারিদ্র জিনিসটা কি ভয়ঙ্কর তুই জানিস? দেখেছিস কখনো? একটাই জীবন, সব স্বাদ মিটিয়ে নেব আমি। সোমেশ কিছু বলতে যাচ্ছিল, থামিয়ে দেয় নীরা। থাক, অনেক হয়েছে, তোকে আর জ্ঞান দিতে হবে না, এবার বাড়ি চল। বাড়ি ফিরে আসে সোমেশ। রাত্রে শুয়ে শুয়ে নীরার কথাগুলোই ভাবছিল। আজ নীরাকে দেখলো অন্য এক চেহারায়। এ নীরা তার চেনা নয়, যেন অন্য কেউ। অথচ গঙ্গার ঘাটে যখন বসেছিল কি অপরূপ লাগছিল নীরাকে। হারিয়ে যাওয়া মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়েছিল গঙ্গার দিকে। পার্থিব কোনো কিছুই যেন তাকে স্পর্শ করছে না। চোখ ফেরাতে পারছিল না সোমেশ। গাছ থেকে গাছে আর মাঠ থেকে রোদ শুধু শুধু মরে যায়। সব আলো কোন দিকে যায়?
নিজের মুখের থেকে রোদের সোনালি রেণু মুছে ফেলে নদী, শুধু তার ফুল নিয়ে খেলিবার স্বাদ। ফুলের মতন কোনো ভালোবাসা নিয়ে ধানের কঠিন খোসা, খড়, হিম, শুকনো সব পাপড়ির মাঝে সেই মেয়ে ইতস্তত বসে আছে, গান গায়। আর পর মুহূর্তেই নীরাকে দেখে অন্য এক রূপে, অন্য এক চেহারায়, যাকে সে চেনে না, জানে না, হিসাব মেলাতে পারে না সোমেশ। হুগলি মহসিন কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয় দুজনে। মাঝে কেটে গিয়েছে আরও 2 বছর। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব হয়েছে নিবিড়। এরই মধ্যে নীরাকে কিছুটা হলেও চিনেছে সোমেশ। বুঝতে পেরেছে নীরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। অর্থ, প্রতিষ্ঠায় নীরার কাছে সব। অফ পিরিয়ডগুলোতে ক্যান্টিনে বা লাইব্রেরিতে বসে গল্প হতো। সোমেশ নীরাকে বোঝাবার চেষ্টা করত, স্বপ্ন দেখাটা ভালো, আমরা সবাই একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলতে পারি, কিন্তু জীবন মানে দৌড় নয়। কত দৌড়বি তুই? একটা ব্যালেন্স থাকা দরকার। জীবন মানে পথের শেষে ছোট্ট একটা বাড়ি, সে বাড়ির জানলা খোলা, আকাশ ছুঁতে পারি। নীরা মাঝে মাঝে উত্তেজিত হয়ে উঠত সোমেশের কথা শুনে। মাঝপথেই কথা থামিয়ে দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলতো, তুই থাক বসে, আমার কাজ আছে, আমি চললাম। নীরাকে সত্যি বুঝতে পারতো না সোমেশ। মাঝে মাঝে খুব অচেনা লাগতো, আবার এক এক সময় মনে হতো খুব কাছের একজন। তার লেখা কোনো কবিতা পড়তে পড়তে দূরের আকাশের দিকে তাকিয়ে বলতো, জানিস তুই একদিন খুব বড় হবি, খুব নাম হবে তোর, সবাই চিনবে তোকে, আমায় তখন চিনতে পারবি তো? সোমেশ অবাক হয়ে তাকিয়ে থাকতো নীরার দিকে। নীরা তখন যেন অন্য এক নারী, চোখ সুদূর আকাশে সীমাবদ্ধ, সে চোখে এক অদ্ভুত ভাবালুতা। সোমেশ নিজের মনেই বলে উঠত, তুই পাশে থাকলে নিশ্চয়ই পারবো, লিখব তোর জন্য কবিতা। তার মনের মধ্যে এক বেপরোয়া পথিক গেয়ে উঠত, তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে, যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। তারপর নীরা হঠাৎই চোখ ফিরিয়ে সোমেশকে গায়ে একটা ধাক্কা দিয়ে বলতো, কি রে, বোবা হয়ে গেলি নাকি? কিছু বলছিস না যে? পারবি তো তখন আমায় চিনতে? অরিন্দমের সাথে পরিচয়টা এখানেই, হুগলি মহসিন কলেজে। তুখোর আড্ডাবাজ ছেলে বলতে যা বোঝায় অরিন্দম ছিল তাই। বাড়ি উত্তরপাড়া, হাসি খুশি আর খুব মিশুকে, খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। সেই সময় তাদের গ্রুপের মধ্যে একমাত্র অরিন্দমই বিড়ি খেত। প্রথম পরিচয়ের দিনই সাদা জামার বুক পকেট থেকে একটা লাল সুতোর কলেজ বিড়ি বের করে সোমেশের দিকে এগিয়ে দিয়ে বলেছিল, চলবে নাকি ভায়া? আমার একদমই চলে না, বাবা জানতে পারলে জ্যান্ত কবর দিয়ে দেবে। কথাটা শুনে হো হো করে হেসে উঠেছিল অরিন্দম। জানতে পারলে তবে তো, না জানালেই হলো। এটা হলো লাল সুতো কলেজ বিড়ি, এর স্বাদ যে কি তুই না জানলে জানতেই পারবি না। জীবনে সব কিছুর স্বাদ নিতে শেখো ভায়া, তবেই না ভালো মন্দের বিচার করতে পারবে। তারপর বিড়ি ধরিয়ে এক মুখ ধোয়া ছেড়ে বলেছিল, ইউ শুড টেস্ট এভরিথিং। দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। নীরা পাশ থেকে নাক সিটকিয়ে বলে ওঠে, ইস কি বিশ্রী গন্ধ, এইসব ছাইপাশ খাস কি করে? এই তুই কাট তো। 2 ছেলেদের কথায় মেয়েদের থাকতে নেই। তারপর ভ্রু নাচিয়ে চোখে হাসির ঝিলিক খেলিয়ে বলেছিল, কিন্তু 2 মেয়েদের কথায় ছেলেদের সব সময় থাকতে আছে। অরিন্দম ছিল এমনই, হাসি খুশি। 3 জনের বন্ধুত্ব জমতে তাই সময় লাগেনি। অফ পিরিয়ডে কিংবা ক্যান্টিনে অরিন্দমই আড্ডা জমিয়ে রাখত। অরিন্দম ছিল অন্ধ কমিউনিস্ট আর সোমেশ ছিল কংগ্রেস ঘেঁষা। রাজনীতির খবর সোমেশও ভালো রাখত, ফলে মাঝে মাঝে তর্ক প্রায় ঝগড়ার পর্যায়ে চলে যেত। শেষে নীরাই থামাতো দুজনকে, শান্তি শান্তি, অনেক হয়েছে, এবার 4 সিঙ্গাড়া খাওয়া। এভাবেই হাসি আর ঝগড়ায় বয়ে যায় বেশ কিছুটা সময়। তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার ফল তখনও বের হয়নি। হাতে বেশ কিছুটা সময় ফাঁকা, আর সেই সাথে পরবর্তী প্রস্তুতি। কোচিং ক্লাস চলছিলই, দিনের পড়াগুলো রাতেই করত সোমেশ। সোমেশ এখনও দিদার সাথেই শোয়ে, দিদার ঘরে। সোমেশকে রাত জেগে পড়তে হয়। আগে দিদা অনেক রাত অবধি জেগে থাকতো। সোমেশ না শুলে দিদা ঘুমাতো না। সোমেশ বলতো, দিদা তুমি শুয়ে পড়ো, রোজ রোজ জেগে থাকো কেন?
আমার তো অনেক রাত হয়, আর উঠিও সকালে দেরি করে। তোমাকে তো সেই তো কাক ভোরে উঠতে হয় পুজো করবে বলে। তুমি শুয়ে পড়ো, একটু ঘুমিয়ে নাও। দিদা ঘুমাতো না, বলতো আমি ঘুমিয়ে পড়লে তোরও ঘুম এসে যাবে, তুই পড়, আমি ততক্ষণে একটু সেলাই করে নিই। দিদা খাটে পা ছড়িয়ে বসে সেলাই করত। ইদানিং অবশ্য দিদার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, রোজই কিছু না কিছু সমস্যা লেগে আছে। তারপর স্নান করতে গিয়ে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমর আর ডান পায়ে খুব লেগেছে। ভাগ্য ভালো ভাঙেনি, নইলে এই বয়সে আর উঠতে পারত না। তবে ডান পায়ের গোড়ালি মুচকে গিয়ে বেশ ফুলে আছে। সোমেশের জোড়াজুড়িতে এখন আর দিদা না করতে পারে না। দিদা শুয়ে পড়ে। দিদাকে ওষুধ খাইয়ে সোমেশ মশারি টাঙিয়ে দিদাকে শুইয়ে দিত। তারপর খাটের চারপাশে মশারিটা ভালো করে গুজে দিয়ে ঘরের আলো বন্ধ করে একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ত রাত অবধি। পড়া শেষ হলে দিদার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ত। ঘুম ভাঙত দিদার ডাকাডাকিতে। অসুস্থ থাকলেও কাক ভোরে উঠে বাগান থেকে ফুল তুলে পুজো করাটা ছাড়েনি। পুজো করে সোমেশকে প্রসাদ দিয়ে বলতো, নে হা কর, প্রসাদ খেয়ে নে। ঘুম চোখেই প্রসাদ খেয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিত সোমেশ। সেদিনটাও ছিল অন্যান্য দিনের মতো এমনই একটা দিন। খাওয়া দাওয়ার পর দিদা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিল। রোজের মতো সোমেশ মশারি টাঙিয়ে দিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসেছিল। শুতে রাত হয়েছিল সেদিন। রাত কটা ঠিক মনে নেই। পড়া শেষ হলে শুয়ে পড়েছিল দিদার পাশে। সকালে যখন ঘুম ভাঙে, দেখে দিদা পাশে শুয়ে, মুখটা হা করা, বিস্ফারিত চোখ। ধরফর করে বিছানায় উঠে বসে সোমেশ। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে চোখ চলে যায়। সকাল 7টা। এতদিন ধরে দিদাকে দেখছে এমন তো কখনো হয়নি। দিদাকে ধাক্কা দিয়ে ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে ভয় পেয়ে যায়। চিৎকার করে মাকে ডাকে। মা তখন সকালে উঠে রান্নাঘরে সকালের জলখাবার তৈরি করতে ব্যস্ত। সোমেশের চিৎকারে ঘরে এসে বিরক্ত গলায় জিজ্ঞেস করে, কি হলো, এত চেঁচামেচি করছিস কেন? সোমেশ কোনো কথা বলতে পারেনি, শুধু আঙুল দিয়ে দিদাকে দেখিয়ে দিয়েছিল। মা প্রথমে বুঝতে পারেনি। শরীর খারাপ, একটু ঘুমাচ্ছে, ঘুমাক। সোমেশ তখন পাগলের মতো দিদার শরীরটা ধরে ঝাঁকাতে শুরু করেছে। দিদা, ওঠো দিদা, দিদা। বাবার দেরিতে ওঠা অভ্যেস। বাবাও ঘুমাচ্ছিল পাশের ঘরে। চিৎকার চেঁচামেচিতে উঠে আসে বাবা। দিদার নিথর শরীরটা দেখে বাবার বুঝতে অসুবিধা হয়নি। দিদার ঠান্ডা হাতটা তুলে নাড়ি দেখে বাবা শুধু বলতে পেরেছিল, সব শেষ। সিগারেট অ্যাশট্রেতে নিভিয়ে দিয়ে দুহাতে মুখ ঢেকে বসে সোমেশ। দিদার সে মৃত্যু দিনের কথা মনে পড়তেই বুকটা চিনচিন করে ওঠে। সেদিনটা ছিল তার কাছে এক দুঃস্বপ্নের দিন। আজও ভুলতে পারে না সেদিনের কথা। ভেঙে পড়েছিল সোমেশ। দিদার মৃত্যু সোমেশকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। সারাটা রাত সে মৃত দিদার পাশে শুয়েছিল, অথচ মুহূর্তের জন্য বুঝতে পারেনি। হয়তো দিদার কষ্ট হয়েছিল খুব, হয়তো কষ্টে কোকিয়ে উঠেছিল, হয়তো তাকে ডেকে জল চেয়েছিল, আর সে মরার মতো ঘুমিয়েছে, মুখে জলটুকু দিতে পারেনি। এই বোধ তাকে ছিঁড়ে ছুঁড়ে শেষ করে দিচ্ছিল। কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। যে দিদা তাকে সারাটা জীবন আগলে রেখেছিল, যার স্নেহচ্ছায়ায় সে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠেছিল, সে দিদা যে আর নেই, এটা সোমেশ কিছুতেই মেনে নিতে পারছিল না। শ্রাদ্ধ শান্তি, লোক খাওয়ানো শেষ। দুপুরেই হয়ে গিয়েছে সে পর্ব। নিমন্ত্রিত অতিথি এসেছিলেন যারা, ফিরে গিয়েছেন তাদের অনেকেই। রয়ে গিয়েছেন কিছু নিকট আত্মীয়। সোমেশের কলেজের কিছু বন্ধু বান্ধব এসেছিল অরিন্দম, এসেছিল নীরাও। বাড়ির ছাদে বসে গল্পগুজব করছিল সবাই মিলে। সোমেশের ভালো লাগছিল না। জটলা থেকে সরে এসেছিল দিদার ঘরে। স্থির দৃষ্টিতে তাকিয়েছিল দিদার ফটোর দিকে। হঠাৎ পিঠে একটা হাত পড়তে চমকে ওঠে। তার ঠিক পেছনেই এসে দাঁড়িয়েছে নীরা। শান্ত মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, খুব ভেঙে পড়েছিস তাই না? খারাপ লাগছে খুব? কি করবি বল? যেতে তো একদিন হয় সবাইকে, তাই বলে এভাবে ভেঙে পড়লে চলে? সেদিন তার ঠিক কি হয়েছিল সোমেশ আজও বুঝতে পারে না। হয়তো সেদিন সোমেশ এভাবেই কাউকে পাশে চাইছিল, খুঁজছিল কাউকে যাকে সে পাশে পেতে পারে, সান্ত্বনা দিতে পারে, তার সব দুঃখগুলো ব্লটিং পেপারে শুষে নিতে পারে, তাকে ভরসা দিতে পারে। নীরার গলায় তখন কান্না ভেজা সমবেদনা।
পাশে থাকার আরতি খুঁজে পেয়েছিল নীরার মধ্যে। হঠাৎ নীরাকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে ফেলেছিল সোমেশ। এর জন্য নীরা প্রস্তুত ছিল না। এই অপ্রত্যাশিত ঘটনায় নীরা মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গিয়েছিল। শুধু বলতে পেরেছিল, কাঁদছিস কেন, আমি আছি তো পাশে। তবু সোমেশকে নিবৃত্ত করা যায়নি। শিশুর মতো নীরার কাঁধে মুখ রেখে কেঁদে চলেছিল। নিজেকে ছাড়িয়ে নিতে নিতে নীরা বলেছিল, কি করছিস কি, ছাড় এবার, কেউ এসে যাবে, কিছু ভাববে, ছাড় এবার। সোমেশকে ধরে দিদার খাটে বসিয়ে দিতে দিতে নীরা বলেছিল, এভাবে কেউ কাঁদে? শান্ত হ, নিজেকে শান্ত কর। এভাবে ভেঙে পড়লে চলে? আমি আছি তো তোর পাশে। তারপর সোমেশের হাত ধরে বলেছিল, চল ছাদে আয়, সবাই বসে আছে, একা থাকলে আরো মন খারাপ করবে। বিকালে চা খেয়ে বন্ধু বান্ধবরা এক এক করে বিদায় নিয়েছিল। রয়ে গিয়েছিল নীরা। তুই থাক আর একটু, বিকালে তোকে পৌঁছে দিয়ে আসবো, তোর সাথে হাঁটাও হবে। বিকালের কোণে দেখা গোধূলি আলোয় স্টেশন রোড দিয়ে অনেকটা পথ হেঁটেছিল সেদিন সোমেশ। হাঁটতে ভালো লাগছিল, চুপচাপ হেঁটে চলছিল। হাঁটতে হাঁটতে দুটি হাতের পাতার ছোঁয়ায় শিহরণ উঠছিল। তবুও সংকোচ বশে ধরতে পারিনি নীরার হাত। সন্ধ্যা নেমে আসে। নীরা বলে, এবার চল, বাড়ির দিকে ফেরা যাক। সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি, চিন্তা করবে সবাই। ফিরতি পথে স্টেশন রোড ধরেই আরও কিছুটা হেঁটে চলে আসে নীরার বাড়ির কাছাকাছি। তারপর সন্ধ্যার আধো অন্ধকারে হঠাৎ নীরার হাত দুটো নিজের হাতে নিয়ে সোমেশ বলেছিল, আজকের দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না, এভাবেই আমার পাশে থাকিস। নীরা অভয় দিয়ে শুধু বলেছিল, আমি আছি তোর পাশে। হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরে এসেছিল সোমেশ। দিদার হঠাৎ মৃত্যু তাকে বিহ্বল করে দিয়েছিল। সে বিহ্বলতার দিনগুলিতে নীরার পাশে থাকার অঙ্গীকার তাকে ভরসা দিয়েছিল, নতুন করে বাঁচতে শিখিয়েছিল, মৃত প্রাণে এনে দিয়েছিল সঞ্জীবনী সুধা। মুছে যায় পাহাড়ের শিঙে শিঙে গৃধিনীর অন্ধকার গান, আবার ফুরায় রাত্রি হতাশ শ্বাস, আবার তোমার গান করিছে নির্মাণ, নতুন সমুদ্র এক সাদা রৌদ্র সবুজ ঘাসের মতো প্রাণ, পৃথিবীর ক্লান্ত বুকে আমার তোমার গান, শৈলের গহর থেকে অন্ধকারে তরঙ্গেরে করিছে আহ্বান। এরপর মাঝে কেটে যায় আরও 2 বছর। ততদিনে সোমেশ উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছে। প্রথমবার পলিটেকনিক পরীক্ষা দিয়ে ভালো ফল করতে পারেনি, তবে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায়। ভর্তি হয় কলকাতার একটা পলিটিক্যাল কলেজে। নীরা উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে। ওর ইচ্ছে ফিজিক্স নিয়ে রিসার্চ করবে, পিএইচডি করার ইচ্ছে। এই 2 বছর সোমেশের খুব ভালো কেটেছিল। কলেজে দেদার আড্ডা হতো। নীরাকে পেয়ে দিদাকে হারানোর দুঃখ অনেকটা ভুলতে পেরেছিল সোমেশ। ভুলিয়ে দিয়েছিল নীরা। শুধু একটা ব্যাপার সোমেশকে বড় বিব্রত করত, নীরার ভীষণ রকমের উচ্চাসা। নীরাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারেনি। দৌড়টাই শেষ নয়, টাকাটাই শেষ কথা নয়। নীরা কিছুতে বুঝতে চাইতো না সে কথা। কথায় কথায় বলতো, দেখ, তোর দ্বারা বিজনেস তো হবে না, কিন্তু তোকে অনেক বড় হতে হবে, বড় চাকরি করতে হবে, তোর এই মান্ধাতার আমলের বস্তাপচা নীতি থেকে বেরোতে হবে। একটা কথা জানবি, টাকা ছাড়া পৃথিবীর সবকিছু ফাঁকা, কিচ্ছু নেই। সোমেশ আগে তর্ক করত, ইদানিং আর তর্ক করে না। জানে তর্ক করে লাভ নেই, নীরা বুঝবে না। আর বেশি তর্ক করতে গেলে রেগে গিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটা লাগাবে। চুপচাপ শুনত। নিজের দৌড় সে ভালো মতো জানে, কতখানি দৌড়তে পারবে সেটাও তার জানা আছে। প্রথমবার পলিটেকনিক দিয়ে চান্স পায়নি, দ্বিতীয়বার দেওয়ার ইচ্ছেও ছিল না। তার ইচ্ছে ছিল বাবার মতো মাস্টার হওয়া। নীরার জোড়াজুড়িতেই দ্বিতীয়বার দিয়ে চান্স পেয়ে যায়। নীরা খবরটা শুনে উচ্ছ্বসিত হয়ে সোমেশের গলা জড়িয়ে ধরে বলেছিল, আমি জানতাম তুই পারবি। নীরার সাথে দূরত্বটা হঠাৎই বাড়তে থাকে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার কিছুদিন পর থেকে। সোমেশ তখন 2nd ইয়ার। পড়াশোনার সুবিধে আর ব্যান্ডেল থেকে নিত্য যাতায়াত এড়াতে সোমেশ কলকাতার মেসে থেকে গিয়েছিল। তবে প্রতি শনিবার তো বটেই, ছুটি থাকলে বা কোনোদিন কলেজে ক্লাসের চাপ না থাকলে বাড়ি চলে আসতো। বাড়ি আসার একটা কারণ ছিল নীরা। তখন বাজারে নতুন মোবাইল এসেছিল। সোমেশও নিয়েছিল নোকিয়ার একটা ফোন, নীরার ছিল মোটরওয়ালা। আগে ফোন বা SMS-এ নীরার সাথে কথা হতো। ইদানিং সোমেশ লক্ষ্য করত নীরা SMS-এ সবসময় উত্তর দেয় না। ফোন করলে অল্প দায়সারা 2-1 কথা বলে রেখে দেয়। একবার ফোনও ধরে না। সোমেশ বুঝত কোথাও আগের মতো সুর যেন নেই, কোথাও যেন তাল কেটে গিয়েছে, কিন্তু ঠিক কোথায় সেটা ঠাউর করতে পারত না। তবু যোগাযোগটা বজায় ছিল। শনিবার করে বাড়িতে এলে নীরার সাথে অল্প সময়ের জন্য দেখা হতো। ঠিক এমনই একটা দিনে নীরার মুখে রূপকের নাম শোনে। সারাটা সন্ধে সেদিন শুধু রূপকের কথাই বলে যায় নীরা। ঝকঝকে ছেলে, তুখোর আড্ডাবাজ,
তুই আলাপ না করলে বিশ্বাস করতে পারবি না, পুরো ক্লাস একাই মাতিয়ে রাখে। এমন প্রাণবন্ত ছেলে আমি এর আগে দেখিনি। রূপকের সম্বন্ধে কথাগুলো বলতে বলতে নীরা খুব উত্তেজিত হয়ে পড়ছিল। তার চোখে সেদিন দেখেছিল ঝাড়বাতির রোশনাই। নীরার চোখের প্রতিটি শিরায় সোমেশ দেখেছিল রূপকের প্রতি এক প্রচণ্ড টান। তার ধমনীতে ছিল রক্তের মাতন। চুপ করে গিয়েছিল সোমেশ। নীরা রূপকের সম্বন্ধে অবিরাম বলে যাচ্ছে, আর একটা প্রচণ্ড ক্ষোভ যেন সোমেশের শির দ্বারা দিয়ে শিরশিরিয়ে উঠছে। একটা না বলা অব্যক্ত যন্ত্রণা শামুকের খোলসের মতো শক্ত হয়ে দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে তার গলা দিয়ে। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো, তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। সেদিন চুপচাপ চলে এসেছিল সোমেশ। একা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে। কালবৈশাখীর ঘূর্ণিঝড়ের মতো সারাটা রাস্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কি কথা তাহার সাথে, তার সাথে, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। এরপর যোগাযোগ আরও কমতে থাকে। সোমেশ বেশ বুঝতে পারে সম্পর্কটা আজ একটা সুতোয় ঝুলছে। সোমেশ তখন ফাইনাল ইয়ার। একটা যন্ত্রণার ক্ষোভ সোমেশকে পিষে মারত। বাড়িতে ছুটিতে এলেও নিজের ঘরে গুমড়ে মরত। খুব একটা বেরোতো না। মা জিজ্ঞেস করত, কি হয়েছে রে তোর, আজকাল ভালো করে কারোর সাথে কথা বলিস না, ছুটিতে এলি, পাড়ার বন্ধুদের সাথেও দেখা করতে যাস না, শরীর খারাপ না তো? পড়াশোনার চাপ বলেই কথাটা এড়িয়ে যেত সোমেশ। মা বলেই চলতো, সাবধানে থাকিস বাবা, আজকাল চারিদিকে ঘুষঘুষে যা জ্বর হচ্ছে। ফাইনাল ইয়ারের পরীক্ষার মাস 5 বাকি। সোমেশ বেশ বুঝতে পারে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, ভালোভাবে পড়তে পারছে না। রাত্রে বই খুলে বসলেই আকাশ পাতাল চিন্তা এসে ভর করত মাথায়। নীরার মুখটা ভেসে উঠত, পড়া আর হতো না। একটা যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেত। ঠিক এই সময়ে সোমেশ ঠিক করে সামনের শনিবার বাড়িতে গেলে নীরার সাথে পরিষ্কার করে কথা বলবে। যে কথাটা এতদিন ধরে সেভাবে বলে উঠতে পারেনি, বলেই দেবে কথাটা। নিজের মনে নানান মহড়া দিয়েই এসেছিল সোমেশ। সেদিনটা ছিল রবিবার। সকালে ফোন করে বলেছিল, বিকালে একবার আসতে পারবি স্টেশন রোডে, তোর সাথে কিছু কথা আছে। পড়ার চাপ আছে বলে নীরা এড়িয়ে যেতে চেয়েছিল। শেষ পর্যন্ত নাছোড়বান্ধা সোমেশের চাপে নিমরাজি হয়ে বলেছিল, বিকালে মার ওষুধ কিনতে বেরোবো 5:30 নাগাদ, তুই স্টেশন রোডের মেডিকেল স্টোরের কাছে থাকিস, তবে বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু। না, আর ভাবতে পারে না সোমেশ। কথাগুলো হঠাৎ দগদগে ঘা হয়ে বেরিয়ে এসে জ্বলন্ত চিতার মতো জ্বলতে থাকে। তোর আছেটা কি? এই তো ম্যাদামারা চেহারা, বাপের মতো সারা জীবন মাস্টারি করে খাবি আর মাস গেলে 10,000 টাকা মাইনে পাবি। আর কি বা করতে পারিস তুই? পথ ছাড়, নইলে ভালো হবে না কিন্তু। উঠে জানলার কাছে এসে দাঁড়ায় সোমেশ। বন্ধ জানালার কাচের পাল্লাটা খুলে দেয়। হু হু করে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। বাইরে বৃষ্টি তখন স্তিমিত। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এসপি মুখার্জি স্ট্রিটের সোডিয়ামের হলুদ বাতিগুলো রাস্তার ধারে অহল্যার অভিশাপে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে বহুকাল থেকে। সামনে অলিম্পিক গ্রাউন্ডের বিস্তীর্ণ ধুধু প্রান্তর। এক দৃষ্টে তাকিয়ে থাকে সোমেশ। তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে, নক্ষত্রের কানে, তবু গাই গান। কোনোদিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসে। মনে পড়ে ওই একটি দিন তাকে কিভাবে বদলে দিয়েছিল। মুহূর্তে তাকে জ্বলন্ত চিতার সামনে এনে ফেলেছিল। তার সূক্ষ্ম সূক্ষ্ম বোধ অনুভূতিগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সম্পর্ক ভাঙার যে কি যন্ত্রণা তা সোমেশ আজ ভীষণ ভালোভাবে বোঝে। রোগ ভোগ মৃত্যু যন্ত্রণার চেয়েও তা ভয়ঙ্কর ভয়াবহ। একটি নিবিড় সম্পর্কের মৃত্যু মুহূর্তে জীবনকে এক বোধহীন জীবন্ত লাশে পরিণত করে দেয় তাকে। সেদিন বাড়ি ফিরে সারাটা রাত ঘুমাতে পারেনি, যন্ত্রণায় ছটফট করেছিল। ভোর না হতেই সকালের প্রথম ট্রেন ধরে বেরিয়ে গিয়েছিল কলকাতার পথে। এত সকালে উঠে কলকাতায় যেতে দেখে মা অবাক হয়ে গিয়েছিল। কিরে, এত সকালে কোথায় চললি? এই যে কাল বলেছিলি আজ দেরি করে বেরোবি। উত্তর দেবার মতো অবস্থায় সোমেশ ছিল না। শুধু বলেছিল, 8টায় ক্লাস আছে, বলতে ভুলে গিয়েছিলাম, এখন না বেরোলে ক্লাস মিস হয়ে যাবে। চা বসাই, একটু চা বিস্কুট খেয়ে যা। সোমেশ আর দাঁড়ায়নি, হাঁটা লাগিয়েছিল। পেছন থেকে মার গলা ভেসে আসে, পরের শনিবার আসবি তো? পরে ফোন করে জানিয়ে দেব।
আসলে সোমেশ তখন এক দিকভ্রান্ত পথিক, পালাতে চেয়েছিল ব্যান্ডেল থেকে, কিছুটা সময়ের জন্য একা থাকতে চেয়েছিল। পরের 2 বছর সোমেশের জীবনে ছিল এক মূর্ত বিভীষিকা। একদিকে নীরাকে হারানোর যন্ত্রণা, পড়াশোনায় কিছুতে মন বসাতে পারে না, অন্যদিকে সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, দরজায় কড়া নাড়ছে। রাত্রে কিছুতে ঘুম আসে না, অন্ধকার ঘরে জানালার ধারে বসে জেগে কেটে যায় কত রাত। চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা আসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। পরের দিকে কড়া ডোজের ঘুমে ট্যাবলেট খেয়ে মরার মতো ঘুমাতো। সকালের প্রথম ক্লাস মিস হয়ে যেত। নীরাকে ভুলতে চেয়েছিল সোমেশ, অথচ যতই ভুলতে চেষ্টা করে নীরা ততই যেন পাথর হয়ে তার বুকে চেপে বসে। এক অব্যক্ত যন্ত্রণা হাহাকার করে প্রতিধ্বনিত হতে থাকে। একটা কথা বুঝতে পেরেছিল ক্রমশ, এখানে থাকলে নীরাকে ভুলতে পারবে না, তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। ব্যান্ডেলের প্রতিটি রাস্তা জুড়ে নীরার স্মৃতি। নীরাকে ভুলতে হলে সরে যেতে হবে, চলে যেতে হবে এখান থেকে। ক্যাম্পাস থেকে মাত্র 6,000 টাকার চাকরিটা পেয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে চলে গিয়েছিল নাসিকে। নীরার বিয়ের খবরটা পেয়েছিল নাসিকে থাকতেই। সোমেশের চাকরি তখন মাত্র 6 মাস। ব্যান্ডেলের বাড়ির ঠিকানাতে এসেছিল নীরার বিয়ের নিমন্ত্রণপত্র। মা জানিয়েছিল ফোনে, নীরার বিয়ের খবর শুনেছিস? বুকের মধ্যে একটা যন্ত্রণা মোচড় দিয়ে উঠেছিল। তুমি জানলে কি করে? এই তো আজ দুপুরে বিয়ের কার্ড দিয়ে গেল। নীরা নিজে এসেছিল? না না, ও আসেনি। বিয়ের এত কাজ, সব জায়গায় যাওয়া যায় নাকি? বুক পোস্টে পাঠিয়েছে। আজ দুপুরে ডাকে পেলাম, আমাদের 3 জনকে নেমন্তন্ন করেছে। সোমেশের মনে হচ্ছিল তার কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিচ্ছে। মা তখনও অনর্গল কথা বলে যাচ্ছে। খুব ভালো জায়গায় বিয়ে হচ্ছে শুনলাম। ছেলেটির নাম রূপক, তুই চিনিস? কোনো কথা বলতে পারেনি সোমেশ। আস্তে আস্তে ফোন নামিয়ে রেখেছিল এক দুঃসহ বেদনায়। আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। 2 বছর ছিল তার কাছে দুঃস্বপ্ন। প্রথমে বাবার অ্যাক্সিডেন্ট, খবরটা পেয়ে দৌড়ে এসেছিল সোমেশ, কিন্তু না, বাবাকে বাঁচানো যায়নি। হসপিটালে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা কষতে কষতে সব শেষ হয়ে যায়। মাকে নিয়ে যেতে চেয়েছিল নাসিকে, মা রাজি হয়নি। বাবার স্মৃতি আগলে পড়েছিল বাড়িতে। অল্প কিছুদিনের মধ্যেই মা এক চূড়ান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ে। জীবনের সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে নিতে মস্তিষ্ক বিকৃতি দেখা যায়। শেষ দিকে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল। মাকে আর বাঁচানো যায়নি। মার মৃত্যুর পর বাড়ি বিক্রি করে ব্যান্ডেলের সাথে সব বাঁধন ছিন্ন করে চলে আসে নাসিকে। তাও সে কত বছর আগের কথা, কিন্তু নীরাকে ভুলতে চেয়ে আজও বোধহয় ভুলতে পারিনি। আর পারিনি বলেই একটা চিঠি আজ তাকে কিভাবে নাড়িয়ে দিয়েছে। কতক্ষণ খোলা জানলার ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে স্মৃতির অতলে ডুবে গিয়েছিল জানে না। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাড় চোখে মুখে এসে পড়তেই চমকে ওঠে। সোমেশের মুখে চোখে তখন বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। হাতের তালু দিয়ে মুখটা মুছে সরে আসে জানলা থেকে। অন্যদিন হলে জানলাটা বন্ধ করে দিত, আজ আর বন্ধ করতে ইচ্ছে হয় না। ঠান্ডা বাতাস আর ছুটে আসা বৃষ্টির ফোঁটায় তার এত দিনের জমে থাকা ক্ষোভ আর যন্ত্রণাও যে ধুয়ে যাচ্ছে আজ। আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান। তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে, নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত। টেবিল থেকে নীরার চিঠিটা তুলে নিয়ে বাকিটুকু আবারও পড়তে শুরু করে সোমেশ। রূপকের সাথে আমার বিয়েটা ছিল চূড়ান্ত ভুল, একটা প্রহসন ছিল মাত্র। আমি বুঝতে পারিনি রূপককে। আর যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বিয়ের কিছুদিন পরেই আমরা লন্ডনে চলে গিয়েছিলাম। বিয়ের আগে যে রূপককে আমি চিনতাম, লন্ডনে দেখলাম তার অন্য চেহারা। অর্থ ছাড়া কিছু বুঝতো না। ভালোবাসা বলে কোনো বস্তু আছে পৃথিবীতে সেটা তার জানা ছিল না। অনেক রাত করে বাড়ি ফিরত সম্পূর্ণ মত্ত অবস্থায়। কিছু বলতে গেলে উত্তেজিত হয়ে পড়তো, চিৎকার করত, তবু মেনে নিয়েছিলাম। এরপর শুরু হলো বাড়িতে। গভীর রাত পর্যন্ত অফিস কলিগদের নিয়ে বাড়িতেই পার্টি চলতো। আর এসব ছিল শুধুমাত্র তার কন্ট্রাক্ট আর প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য। একসাথে থাকতে থাকতে এটা বুঝতে পেরেছিলাম, টাকার জন্য ও সবকিছু করতে পারত, সবকিছু। সারাটা দিন আমি ঘরে একাই কাটাতাম। দম বন্ধ হয়ে আসতো আমার, পাগল পাগল লাগতো। আমি হাঁপিয়ে উঠেছিলাম।
বিশ্বাস কর সোমেশ, আমি সত্যি হাঁপিয়ে উঠেছিলাম। আমি মুক্তি চাইছিলাম, বেরোতে চাইছিলাম এই দম বন্ধ পরিবেশ থেকে। আমাদের এখানে বেশ কিছু বাঙালিও আছে। লন্ডনে থাকতে থাকতে এদের সাথে আলাপ পরিচয় হয়ে গিয়েছিল। আমি তখন হন্যে হয়ে একটা চাকরি খুঁজছিলাম। স্কুলের চাকরিটা এদেরই সূত্র ধরে পেয়ে যাই, হাঁপ ছেড়ে বাঁচি, আবার নতুনভাবে নিজেকে খুঁজে পাই। এভাবেই 2 বছর ঘুরে যায়। রূপকের সাথে আমার সম্পর্ক তখন একটি সুতোয় ঝুলছিল। জানতাম যে কোনো সময় ছিঁড়ে যাবে, আর ছিঁড়েও গেল। যেদিন মত্ত অবস্থায় প্রথম রূপক আমার গায়ে হাত তুলল, সেদিন আর নিজেকে সংযত করতে পারিনি। রূপকের গালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে সজোরে ধাক্কা দিয়েছিলাম। মত্ত অবস্থায় টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল রূপক। টেবিলের কোণায় মাথাটা লেগে কপালে ডান দিকটা কেটে গিয়েছিল। রক্ত ঝরছিল, কিন্তু না, আর ফিরে তাকাইনি, তাকানোর প্রয়োজন বোধ করিনি। পরের দিন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এসেছিলাম। সেই ছিল শেষ, সব সম্পর্কের ইতি। তোর কথা খুব মনে পড়তো। যখনই দেশে আসতাম তোর খোঁজ করতাম। আচ্ছা, তুই কি এখনো কবিতা লিখিস? আগে নতুন কিছু লিখলে দৌড়ে এসে আমাকে দেখাতিস। তুই কি এখনো সে আগের মতোই আছিস? জানতে বড্ড ইচ্ছা করে। খুব মিস করি সেদিনের সেই দিনগুলো। আজ এত কিছু তোকে লিখলাম কেন জানিস? অরিন্দমের মুখে শুনলাম তুই বিয়ে করিসনি। শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম। একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে খুব। আমাকে কি আজও মনে রেখেছিস তুই? আজও কি তুই আমাকে সত্যি ভালোবাসিস? আজও যদি হঠাৎ রাস্তায় তোর সাথে কোথাও দেখা হয়ে যায়, সেদিনের মতো আমার হাত দুটো ধরে বলতে পারবি আমি তোকে ভালোবাসি নীরা? জানতে খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে সোমেশ। এখন অনেক রাত, কলকাতা শহর বোধহয় ঘুমিয়ে পড়েছে। আজ তোকে এত কথা বলতে পেরে নিজেকে খুব হালকা লাগছে। বুকের মধ্যে যে পাথরটা পাহাড়ের মতো এতদিন চেপে বসেছিল অনেকটা সরে গিয়েছে। হালকা লাগছে নিজেকে। নিচে আমার ফোন নাম্বার আর ঠিকানা দিলাম। উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি, তোর নীরা। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকে সোমেশ। লিখতে তো চেয়েছিলাম নীরা, লিখতে চেয়েছিলাম এক আকাশ কবিতা। পারলাম কই? না নীরা, লেখার হলো না। সেই কবে এক কবিতার নারীর সাথে বিয়ে হওয়া অবধি আমি ফতুর হয়ে গেলাম। নাসিকে চলে আসার পর নীরার কোনো খোঁজই সে আর রাখিনি, রাখতে চাইনি। ভুলতে চেয়েছিল নীরাকে, অথচ আজ নীরার চিঠি তাকে কি ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। নীরার দাম্পত্য জীবনের এই বেদনাদায়ক পরিণতি সোমেশকে ভারাক্রান্ত করে তোলে। মাথার মধ্যে তখন নানান চিন্তা বুদবুদের মতো এসে মিলিয়ে যাচ্ছে। কি লিখবে, কি লিখতে পারে সে? মনস্থির করে নেয় সোমেশ। অফিসের নোটপ্যাড থেকে একটা সাদা পাতা ছিঁড়ে নেয়। নীরা, আজ এতদিন পর তোকে চিঠি লিখতে বসে কি লিখব ভেবে পাচ্ছি না। তোর চিঠি মুহূর্তে আমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আমার সেদিনের সেই ফেলে আসা দিনগুলোয়। অথচ দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। সেই যে আমার নানা রঙের দিনগুলি। তবু শেষ বিকালের পড়ন্ত রোদের দুরন্ত অবসরে তোর চিঠি দুর্দম সফেন ঢেউয়ের মতো এসে আমার সব কিছু এলোমেলো করে দিয়ে গেল। আজ ভিজিয়ে দিল আমার সর্বাঙ্গ। আমি জানি না আজ কি লিখব তোকে, কি লিখতে পারি তোকে। আমার এই চিঠিটি যখন তোর কাছে পৌঁছবে তখন তুই হয়তো লন্ডনের ব্যস্ত শহরের সুবিশাল জনসমুদ্রে ভাসিয়ে রেখেছিস নিজেকে। আমিও এক যান্ত্রিক শহরের জনসমুদ্রে সাঁতার কেটে চলেছি অনিবার কোনো এক অজানা লক্ষ্যে। এই ভেসে থাকাটাই জীবন, ভাসতে থাকাটাই জীবন। তোকে কি ভুলে যেতে পারি? চাইলে কি ভোলা যায়? একদিন তোকে যে সত্যি ভালোবেসেছিলাম, আজও বাসি। সে স্পন্দন সেতারের 7 রঙা সুরের মতো আজও বাজে বুকে। মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্যালের মুখ। উড়ুক উড়ুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক। কল্পনার হাস সব, পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর। আজ আর কোনো সীমাবদ্ধতায় নিজেকে আটকে রাখতে চাই না নীরা। পুরনো দিনের স্মৃতিকে পাথেয় করে কাটিয়ে দিতে চাই বাকি জীবন। সিন্ধু সারসের মতো ভেসে থাকতে চাই এই জীবন সমুদ্রে। ভালো থাকিস তুই, তোর সোমেশ। কাগজটা মুড়ে সোমেশ রেখে দেয় জামার বুক পকেটে। কালকের ডাকে চিঠিটা পোস্ট করে দিতে হবে। চিঠি শেষ করে জানালার কাছে এসে দাঁড়ায় সোমেশ। বৃষ্টি এখনো স্তিমিত। এখন কত রাত কে জানে। ঘুমে চোখ চায় না জড়াতে বসন্তের রাতে। এখন সে কত রাত।
জানালার গড়াত ধরে অপলক চেয়ে থাকে এক সীমাহীন শূন্যতার দিকে। ল্যাম্পপোস্টের সোডিয়ামের হলুদ আলোয় অলিম্পিক গ্রাউন্ডকে বড় মোহময় লাগে। বাতাসে মিশে থাকে ভিজে যাওয়া সবুজ ঘাসের সোদা ঘ্রাণ। কোনো রাত জাগা পাখি পাখা ঝাপটিয়ে ডানা মেলে উড়ে যায় আকাশে। সে পাখি জানবে না, কোনো দিন জানবে না ধানের রসের গল্প পৃথিবীর নরম অঘ্রাণ, পৃথিবীর শঙ্খমালা নারী সেই আর তার প্রেমিকের ম্লান। নিঃসঙ্গ মুখের রূপ, বিশুষ্ক তৃণের মতো প্রাণ। জানিবে না, কোনো দিন জানিবে না, কলরব করে উড়ে যায় শত স্নিগ্ধ সূর্য, ওরা শাশ্বত সূর্যের তীব্রতায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।